সুধী দর্শক, এটিএন বাংলার আইন বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় 2020 ও 21 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন ডক্টর নুরুল আজহার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সভাপতি, জাতীয় কর আইনজীবী ফেডারেশনের। ডক্টর নুরুল আজহার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। ইতিমধ্যে 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটটি মহান সংসদে পেশ করা হয়েছে। এবারের বাজেটের পরিমাণ 5,68,000 কোটি টাকা। এই বাজেট সম্পর্কে আপনি যদি এই বাজেটটির সারসংক্ষেপ যদি আপনি একটু আমাদেরকে বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। এই বছর করোনা ভাইরাস এবং কোভিড-19-এর কারণে এই বাজেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাজেটটার কিছু ভালো দিক, অত্যন্ত ভালো দিকগুলিও আছে এবং কিছুটা আমি খারাপ বলবো না, গতানুগতিকভাবে হয়েছে গত বছরের মতোই বাজেটে। তো বাজেটে যেটা হলো, গত বছর 5,23,000 কোটি টাকা ছিল, সেখানে ঘাটতি ছিল 1,45,000 কোটি টাকা। সেটা জিডিপি ছিল 4.95। আর এই বছর আপনার 5,68,000 টাকা বাজেট, 68,000 কোটি টাকা, এর মধ্যে ঘাটতি আছে 1,90,000 কোটি টাকা। তো এখানে জিডিপির যেটা দেখা যাচ্ছে 6% আর কি আসলে ঘাটতিটা। তো ওভারঅল মিলে বাজেটটা মোটামুটি জনগণের কল্যাণেই এটা হবে। তবে এইবার জিডিপির যেটা ধরা হয়েছে 8.2 চলতি বছরে, এবং আপনার মূল্যস্ফীতি ধরা হয়েছে 5.4 আর কি। তো এই মূল্যস্ফীতিটা একটু বৃদ্ধি পাইতে পারে বলে আমার মনে হয়। তবে 8.2 যাবে না, যেহেতু কর এবং সরকারের অন্য রাজস্ব যদি সঠিকভাবে কালেকশন না করতে পারে, আর বিশেষ করে যে 1,90,000 কোটি টাকার যে এই আপনার ঘাটতিটা আছে, এই ঘাটতির জন্য সরকার যদি ব্যাংকের আশায় বসে থাকে, তো এটা সঠিক হবে না। কারণ বহির্বিশ্ব থেকে কিছু কালেকশন ব্যবস্থা IMF থেকে আনতে পারে, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, জাইকার থেকেও কিছু লোন করতে পারে। যেহেতু কোভিড-19 এটা কিন্তু মহামারী আকারে যদি ধরা পড়ে সামনের দিকে, তাহলে কিন্তু বাজেটে আপনার এটা সুফল পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে আমাদের জন্য। আরেকটা বড় জিনিস যে আপনি মনে করেন যে গত বছরের তুলনায় এই বাজেটটা যে যদি আলোচনা করেন, সেদিক থেকে ব্যক্তি শ্রেণী করদাতাদের অনেক ধরনের সুযোগ দেওয়া হয়েছে। আমি ওই প্রসঙ্গে আসবো, একটু পরে আসছি। প্রতিবারের মতো এবারে আমাদের একটা ঘাটতি বাজেট দিয়েছে প্রায় 1,90,000 কোটি টাকার। এই ঘাটতি বাজেট, এই ডেফিসিট বাজেট, এটি সম্পর্কে যদি আপনি একটু সুনির্দিষ্টভাবে বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। এই ধরনের বাজেট পৃথিবীর সব দেশেই হয় ঘাটতি। উন্নত মানে 8G7 ছাড়া বাকি যে ডেভেলপমেন্ট দেশ বা এই যে সিঙ্গাপুরও যদি ধরেন আপনি, মালয়েশিয়া, সেখানে কিছুটা ঘাটতি, ডেফিসিট সব দেশেই থাকে বাজেটের একটা। তো তারা রিকভারি করে চলে আসে, আমাদেরটা হয় না। যেমন মনে করেন লাস্ট ইয়ারও আমাদের মনে করেন, এই বছরেরটা আমি বলবো না, এটা হলো আপনার 18-19 আর 19-20 এখনও জানা যায়নি, যেহেতু 30শে জুনের পরে সঠিক জানা যাবে যে করের ঘাটতি। তবে 1,00,000 কোটি টাকার কাছাকাছি। গত বছর 50,000 কোটি টাকা কিন্তু ঘাটতি ছিল বাজেটে। তবে এতে দেখা যায় সরকার ভ্যাটে সাকসেস হয়েছে। গত বছর আপনার 1,23,000, এর আগের বছর মনে হয় 1,11,000 কোটি টাকা ছিল, 1,10,000 কোটি টাকা ছিল 18-19-এ। সেই ক্ষেত্রে দেখা গেছে যে ভ্যাটে সাকসেস হয়েছে, কিন্তু অন্য ক্ষেত্রে যেটা বিশেষ করে কাস্টমস এবং বিশেষ করে সরাসরি যেটা ট্যাক্স, আয়কর যেটা দিতে হয় ব্যক্তি শ্রেণী এবং কর্পোরেট বিজনেসগুলি, সেইখানে সরকার এটা ফুলফিল করতে পারে না, যার কারণে একটা বড় ধরনের ঘাটতি ছিল। জি, জাতীয় রাজস্ব বোর্ডকে যে লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে 3,30,000 কোটি টাকার একটি, সেই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে 3,30,000 কোটি টাকা এটি কি যোগান দেওয়া সম্ভব জাতীয় রাজস্ব বোর্ডের? এটা যদি এখনও আমাদের জাতীয় রাজস্ব মানে ওনাদেরও কিছু সমস্যা আছে, যেমন জনবলের শর্টেজ আছে, তারপরে দক্ষ জনবল নাই। এরপরে আপনার মনে করেন যে বিশেষ করে ওই যেসব ক্লায়েন্ট আছে তাদের অনেক মামলায় প্রায় আপনার 35,000 কোটি টাকা ঝুলন্ত অবস্থা আছে আপনার উচ্চ আদালতে, রিট অবস্থায় আছে। সেই জিনিসগুলি এখনও সমাধান হয় না, কারণ উচ্চ আদালতে বেঞ্চ কম থাকার কারণে এই মামলাগুলি এখন পর্যন্ত ডিসপোজাল না হতে সরকারের একটা বড় অঙ্ক। তো সরকার যদি এই বাজেটটারে যদি সাকসেস করতে চায়, লক্ষ্য রাখতে হবে যেসব মামলা পেন্ডিং, আপনার বিশেষ করে আপনার ট্রাইব্যুনাল, আপিলে সাধারণত থাকে না মামলা পেন্ডিং, ট্রাইব্যুনালের বিশেষ করে উচ্চ আদালতে, হাইকোর্টে এটা আপনার স্টে অর্ডার করায় রাখে বড় বড় ব্যবসায়ীরা। সেই ক্ষেত্রে এই ব্যবসায়ীদের এই বড় মামলাগুলি বিশেষ করে ডিসপোজাল করে রিকভারি করার চেষ্টা করতে হবে সরকারের। তাহলে মনে করেন যে এই বাজেটের যে টার্গেট করা হয়েছে, সেই টার্গেটটা ফুলফিল হওয়ার সম্ভাবনা থাকবে আর কি। এই প্রসঙ্গে আরেকটি কথা বলছি যে 3,30,000 কোটি টাকার
এই যে জাতীয় রাজস্ব বোর্ডকে যে টার্গেটটা দিয়েছে, এর মধ্যে তাদের ইনকামের সোর্স যেগুলো রয়েছে, আয়কর, ভ্যাট, কাস্টমস, এই বিষয়গুলো যেহেতু আমাদের একটি ব্যবসায়িক মন্দা চলছে এখন কোভিড-19 ফলে, এই ব্যবসায়িক মন্দের পরেও কি এই লক্ষ্য অর্জন করা সম্ভব? না, আমি আমার ব্যক্তি ধারণার থেকে যদি আপনি আমার জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো যদি সরকার বিশেষ করে আপনার বন্ডেড ওয়্যার হাউস এখানে লুটপাট হয় 1 লক্ষ কোটি টাকা, এই জিনিসটারে যদি সরকার সুচারুরূপে চেক দিতে পারে বা এখানে যদি দুর্নীতি না হয় বা কোনো ধরনের করাপশন না থাকে, তাহলে কিন্তু 3,30,000 টাকা না হলো কাছাকাছি চলে আসবে। কেন আসবে? সম্ভব, কাছাকাছি চলে আসার সম্ভাবনা। যেহেতু বললাম উচ্চ আদালতে যে মামলাগুলি, এই মামলাগুলি সমাপ্তি টানতে হবে। তার পাশাপাশি বিশেষ করে কাস্টমসের বন্ডেড ওয়্যার হাউস নামে যেটা উইদাউট ট্যাক্স দিয়ে যে মালগুলি ঢুকানো হয়, এইখানে প্রায় 1 লক্ষ টাকার মতো লুটপাট হয়। এই জিনিসটা বন্ধ করতে হবে। তাহলে দেখবেন আপনার 3,30,000 টাকা যদি সরকার ফুলফিলও না করে, তবে কাছাকাছি চলে আসার সম্ভাবনা থাকবে। সরকারের উন্নয়ন ব্যয়ের বিষয়ে বাজেটে কি বলা রয়েছে? এটি কি যে উন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে, এটি কি আপনি যথার্থ মনে করেন? এইটা উন্নয়ন ব্যয়টা আপনার একটু বেশি করা হয়েছে। আমি দেখলাম যে এখানে উন্নয়নের যে ইয়েটা ছিল সেটা হলো 2,05,145 কোটি টাকা এই বছর আর কি ধরা হয়েছে। সেইখানে প্রায়োরিটি বেসিসে আপনার পদ্মা সেতুর সাথে আপনার যে মেগা প্রজেক্টগুলি, আমার ব্যক্তিগত প্রস্তাব হলো যে আপনার সামাজিক সুরক্ষা এখন খুব বেশি একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। সেখানে টাকার পরিমাণ 31,599 কোটি টাকা এই বাজেটে আছে, সেটারে একটু বৃদ্ধি করা উচিত। কোভিড-19 করোনা ভাইরাসের জন্য যে আপনার 10,000 কোটি টাকা যে থোক বরাদ্দ দেওয়া হয়েছে সেটা যথেষ্ট না। এটারে প্রস্তুত রাখা দরকার আরও একটু বেশি টাকা দিয়ে। যে কোনো মুহূর্তে আরও হয়তো পরিমাণ বেশি বাড়তে পারে, নাও বাড়তে পারে, তবে বাড়ার সম্ভাবনাটা থাকবে বেশি। সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে সরকার যদি এডিপির এই যেটা প্রয়োজনীয়, যেমন মনে করেন আমাদের পাওয়ার সেক্টরে গুরুত্ব দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণে, তারপরে আপনার পদ্মা সেতু বা অন্যান্য যেসব মেট্রো রেল তো ম্যাক্সিমাম জায়গা থেকে আসছে, সামান্য কিছু হয়তো আমাদের এখানে কন্ট্রিবিউশন করতে হবে বাজেট থেকে, তো সেইটাও খুব একটা সমস্যা হবে না। বাকিগুলি মনে করেন যদি অপ্রয়োজনীয়, যেটা অনেকেই দেখবেন অনেক সংসদ সদস্য আছে তাদের এলাকায় বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্কের যে অপ্রয়োজনীয়তা কাটছাট করা উচিত আমি বলে মনে করি। এই বাজেটে আমরা একটি থোক বরাদ্দ দেখতে পাচ্ছি কোভিড-19 জন্য, যেটির পরিমাণ হচ্ছে 10,000 কোটি টাকা। এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। না, এটা একটা ভালো লক্ষণ, এটা ইনস্ট্যান্ট বাই টাকাটা রাখানো হয়েছে যে কোনো সময়। না, এটা আমার মনে হয় না যথেষ্ট 10,000 কোটি টাকা, কিন্তু ভাইরাস যে হারে ছড়াইছে এবং যেভাবে মানুষের ধরা পড়তেছে, এমনি তো বাস্তবতা কিন্তু আমাদের দেশে মানুষের পুষ্টিহীনতায় ভুগতেছে প্রচুর মানুষ, 90% লোকই কিন্তু পুষ্টিহীনতায় ভুগতেছে প্রচুর। আমাদের মনে করেন যে এই যে আপনার বিশেষ করে হতদরিদ্র ছিল 11% আর দরিদ্র ছিল আপনার 23%, এখন তো 12%, সব মিলাই 23% ছিল আর কি। তো এটা তো বৃদ্ধি পাবে ডে বাই ডে। তো এদের সামাজিক সুরক্ষা এবং কোভিড-19 যদি আপনি মানে সরাসরি যদি চেক না দিতে পারেন, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর আপনি যদি আবার শুধু বলতেই থাকেন যে আমরা এটা চেক দিয়ে ফেলছি, তারপরে আমাদের এই কয়েকদিন আগে আমপান যে একটা বড় ধরনের ডিজাস্টার হলো সেটার ব্যাপারে যদি, তাহলে কিন্তু বহির্বিশ্বের সাহায্যটা আপনার কমে আসবে। তারা মনে করবে তারা তো পেরিয়ে গেছে, তাহলে তারা আমাদের এইখানে একটু টেকনিক্যালি কাজগুলি করতে হবে। যে থোক বরাদ্দটি আমি একটু বলছি, থোক বরাদ্দটি কোথায় কোথায় ব্যয় হতে পারে? থোক বরাদ্দে বিশেষ করে এর সামাজিক সুরক্ষা বিশেষ করে এবং মানুষের বিশেষ করে স্বাস্থ্যগত দিকে যেন লুটপাটটা যে হারে হয়েছে সেটা যেন না বৃদ্ধি পায় এবং মানুষ যেন এই বাজেটটা মানুষের কল্যাণে নিয়োজিত হয়, সেই জিনিসটা সরকারের লক্ষ্য রাখতে হবে। তার পাশাপাশি মনে করেন যে থোক বরাদ্দ হয়তো বৃদ্ধি পাইতে পারে, সেই বৃদ্ধি পাইলেও যেন টাকাটা সঠিক কাজে ব্যবহৃত হয় সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এখনও তো মনে করেন যেইভাবে করোনা ছড়াইতেছে, এখনও টপ 10-এর মধ্যে বাংলাদেশ চলে আসছে। সেই ক্ষেত্রে আমাদের ভয়ের আশঙ্কা যে সামনে হয়তো আরও ধরনের বড় ধরনের দুর্যোগ আসে, আল্লাহ পাক না করুক, চাই দোয়া করি, কিন্তু তারপরে যদি চলে আসে সেটা সরকার, আমি মনে করি যে চেক দেওয়ার সরকারের সক্ষমতা আছে। তো সক্ষমতা থাকলেই হবে না, সেটার একটু জবাবদিহিতা আর সেই জিনিসটার একটু মানে ডাইনামিকভাবে মানে আপনার চেক দেওয়ার বা মোকাবেলা করার প্রস্তুতি থাকতে হবে। আমি একটু স্বাস্থ্য খাতের দিকে যেতে চাচ্ছি। স্বাস্থ্য খাতে গত বছরের থেকে এ বছরের বরাদ্দ অনেক বেশি, কিন্তু এটা কি আপনি তারপরও যথেষ্ট মনে করেন যে স্বাস্থ্য খাতের জন্য যে বরাদ্দটা দেওয়া হয়েছে এই বাজেটে? স্বাস্থ্য খাতে যদি বরাদ্দ বৃদ্ধি নাই করা যায়, গত বছরের তুলনায় 2,500 কোটি টাকা প্লাস আছে, কিন্তু এই কোভিড-19 এর সংকটে যে পরিমাণটি দেওয়া হয়েছে এটি কি এইটা কিন্তু আসলে যথেষ্ট না। তারপরও যদি এটা যদি স্বচ্ছতা থেকে জবাবদিহিতা থাকে এবং অপচয় যদি না হয় এবং যদি সঠিক এইটা মানে ইমপ্লিমেন্ট হয় কাজগুলি, তাহলে কিন্তু মনে করেন এই টাকা দিয়ে আমাদের চলবে। আর যদি শর্টেজই পরে সরকার তখন তার নিজস্ব ফান্ড থেকে সেটা এক্সটেন্ড করতে পারে। এই বাজেট তো আসলে
হলে কিন্তু যখন দেওয়া হয় পরবর্তীতে কাটছাট করা হয়, বৃদ্ধি করা হয়, আবার ইয়ে করা হয়। শিক্ষা খাতে যথেষ্ট টাকা দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষা খাতে আপনি গত বছর দেখবেন যথেষ্ট ধরনের দুর্নীতি হয়েছে। সেই জিনিসটার দিকে লক্ষ্য রাখতে হবে। শুধু প্রাইম মিনিস্টারের দিকে তাকিয়ে থাকলে হবে না, উনি যথেষ্ট কাজ করতেছেন, কিন্তু আশেপাশে যারা তারা কিন্তু কিছু দুর্নীতির সাথে জড়িত হতে কিন্তু এই কাজগুলি হইতেছে। তো এটার দিকে যদি সরকার খুব স্ট্রংলি চেক দিতে পারে বা এটা দেখাশোনা করতে পারে, আমার মনে হয় যে আপনার মনে করেন যে বাজেটটা হয়েছে এই বাজেট সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি। এবছর ব্যক্তি শ্রেণী যারা করদাতা রয়েছে তাদের জন্য একটি সুখবর রয়েছে, করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। দেখুন, আমাদের দেশে 2,50,000 টাকা, উন্নত বিশ্বে কিন্তু এটা নাই। আপনার স্ল্যাব দেওয়া হয়েছে 2.5 লক্ষ টাকা। জি, ওইটা এখন 3 লক্ষ টাকা করা হয়েছে। এই 2.5 লক্ষ টাকা প্রায় 4 বছর কিন্তু চলছিল, কিন্তু অনেক বছর এটা জি ছিল। তো এখন 3 বছর করা হয়েছে, এটা একটা ভালো লক্ষণ। তার পাশে আপনার প্রথম 5 লক্ষের জন্য 10% ছিল, সেটা 5 লক্ষের জায়গায় 10 লক্ষ করা হয়েছে। আর আপনার সুপার ট্যাক্স ছিল 30%, ওইটা 25% করা হয়েছে। আর 10%-এর জায়গায় ওইটা 5% করে প্রথম 10 লক্ষ টাকা। এতে দেখা যাবে যে ব্যক্তি শ্রেণীর করদাতাদের যথেষ্ট উপকার হবে এবং ব্যক্তি শ্রেণীর করদাতা অনেক ধরনের সুযোগ সুবিধা এখান থেকে আহরণ করতে পারবে, বিশেষ করে করের ক্ষেত্রে। সর্বোচ্চ যে করের রেটটা এটা 30% থেকে 25% করা হয়েছে। এটি করা কি যথার্থ ছিল? না, এটা আগে ছিল আরো বেশি, বুঝছেন। তারপরে মাঝখানে 25% ছিল, গত 1 বছর না 2 বছর এসে 30% করা হয়েছে। এটা আবার 25 আনা হয়েছে। 25 আনা হলে দেখেন ক্ষুদ্র যারা মানে কর মানে ট্যাক্স পেয়ার্স যারা মানে কর প্রদান করে তাদের জন্য সুবিধা কি হলো যে প্রথম 10 লক্ষ টাকা যদি তার ইনকাম হয় তাহলে ওইখানে 5% দিতে হয়। তার পরবর্তীতে আবার 5 লাখের জন্য 15%, এভাবে বাড়তে বাড়তে সুপার ট্যাক্স হলো 25%। তো সুপার ট্যাক্স যদি আপনার ভালো ইনকাম থাকে, আপনি যদি এই 50 লক্ষ টাকা মাসে ইনকাম করেন বা 1 কোটি টাকা, সেখানে তো আপনি সামান্য কিছু কর দিলে, কর না দিলে তো সরকার চলবে। এটাকে কি আমরা বৈষম্যমূলক বলতে পারি? না, আমার ধারণা যে এটা আপনি 25%, অন্য দেশে আরো বেশি আছে, কিন্তু 45% পর্যন্ত ব্যক্তি শ্রেণীর করদাতা কর দিতে হয় আর কি। আবার স্ল্যাবও নাই আমাদের, যেমন আপনার 3 লক্ষ টাকা যে করের রেবিট দেওয়া হয়, হ্যাঁ, এটা কিন্তু অন্য রাষ্ট্রে কিন্তু নাই, উন্নত রাষ্ট্রে আর কি। গরিব দেশে আছে এটা, যেমন পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, এইসব দেশে আমাদের। বাজেটের পরে প্রত্যেক বছরই কিছু পণ্যের দাম বৃদ্ধি পায়, কিছু পণ্যের দাম কমার সুযোগ তৈরি হয়। এবার আমরা জানি যে সরকার কিছু কিছু প্রোডাক্টে ট্যাক্স ইম্পোজ করেছে নতুনভাবে, আপনার রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে এবং তামাক জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে। এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। এইবার পেঁয়াজের উপরে আপনার 5% আবগারি শুল্ক ধার করে, যেটা খুবই ভালো যে বিদেশ থেকে ইম্পোর্ট করলে পেঁয়াজ, এখন দেখা যায় যে আপনার ওইভাবে পেঁয়াজের দামও বাড়ে নাই, ইয়েও পারে নাই। তবে যেটা বললেন গাড়ির ক্ষেত্রে, সেটা গাড়ির ট্যাক্সের এটা গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ট্যাক্সটা বৃদ্ধি করা হয়েছে। এটা একটা ভালো, যার গাড়ির ক্ষমতা আছে। তবে একটা আছে যেটা গোল্ডের ক্ষেত্রে ভ্যাটটা উঠে দিয়েছে, এটার আমি পক্ষে না। এই কারণে যেমন গোল্ড কিনে ধনী লোক এবং যারা অর্থনৈতিকভাবে সলভেন্ট, তাদের, গরিবের জন্য তো আর গোল্ড না। তাহলে এখানে আপনি ভ্যাট কার জন্য উঠালেন? তাহলে তো এটা এই সুযোগটা গরিব কিন্তু পারলো না। মানে আমাদের দেশে যে গরিবের সংখ্যা যেখানে এখনও 80% বা 70%, সেই জায়গায় ধনীরা এই সুযোগটা বহন করতে পারবে। তো যাই হোক, আপনার মনে করেন অন্যান্য জিনিসের দেখে গুঁড়া দুধ ইম্পোর্ট হতে শুরু করে কিছু চিনির উপরে আপনার ট্যাক্স কমানো হয়েছে, চিনির দামটা কমে যাবে। তারপরে মানুষের পণ্য মানে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর যেটা, সেই জিনিসগুলি বিশেষ করে দেশীয় উৎপাদনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে এবং যারা ইম্পোর্ট করবে সেটা পৃথিবীর সব দেশে। এই জিনিসগুলি এবার খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে বিশেষ করে যারা ইম্পোর্ট করবে বিদেশ থেকে একই জিনিস পণ্য, আমাদের যেমন মনে করেন চিনি, কোনো ইম্পোর্টের কোনো প্রয়োজন, আমাদের চাহিদা অনুযায়ী অ্যাক্সেস চিনি থাকে। তারপরে মনে করেন পেঁয়াজ আমাদের দেশে যথেষ্ট পেঁয়াজ আছে, যদি এটা বিশেষ করে মানে সংগ্রহ করার জন্য গুদামজাত করা যে সিস্টেমটা নাই, কোল্ড স্টোরেজের ব্যবস্থা নেই, সেটা যদি সরকার এদিক দিয়ে নজরদারি বাইর করতে পারে, তাহলে দেখবেন যদি 1 বছরে যদি পেঁয়াজ আপনি স্টক করতে পারেন, তাহলে কিন্তু বাহির থেকে ইম্পোর্ট না করলেও চলবে, আমাদের চাহিদা অনুযায়ী প্রচুর উৎপাদন হয়। প্রত্যেকবারের মতো এবারও বাজেটে কালো টাকা সাদা করার একটি সুযোগ দেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা বলছে যে এই সুযোগটি স্বাভাবিকভাবে যারা নিয়মিত করদাতা তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনি না, এই কথাটা একটু সাংঘর্ষিক, আমি এই ক্ষেত্রে দ্বিমত পোষণ করতেছি। মনে করেন আমি, আপনারা বা এই ধরনের যারা শ্রেণী আছে, তারাই হয়তো দেখা গেল যে আমাদের অজান্তেই টাকাটা কালো হয়ে যায়। কিভাবে? মনে করেন আমার একটা বাড়ি আপনার কাছে বিক্রি করলাম, আপনি বললেন যে ভাই ঠিক আছে আমি 1 কোটি টাকাই আপনার দিব, কিন্তু আমি দলিল করবো 50 লাখ টাকা। তাহলে 50 লাখ টাকা কিন্তু আমি আপনাতে 1 কোটি টাকা, আমার এই 50 লাখ টাকা কিন্তু ব্ল্যাক হয়ে গেল বা অপ্রদর্শিত হলো। তাহলে এটা কিন্তু আমার জন্য সাংঘর্ষিক হয়ে গেল। যখন আমি দেখবো যে এই টাকাটা আমি আপনার কোথাও নিয়োগ করতে পারতেছি না, তখন এই টাকাটা
টাকাটা আমি বিদেশে পাঠিয়ে দেবো। এখন আপনি মনে করেন নীতি নৈতিকতা আদর্শ রূপে কোনো কিছু নাই, আইন দিয়ে কিন্তু নীতি নৈতিকতা আদর্শ প্রতিফলন ঘটবে না, আবার হবে না। এখন যাদের কাছে টাকা আছে প্রচুর পরিমাণে এই টাকাগুলি বাহিরে চলে যাচ্ছে। আমি সরকারে ধন্যবাদ এই কারণে জানাই, এটা 10% না করে 5% করা উচিত ছিল। আর শর্ত সাপেক্ষ না দিয়ে, যেমন মনে করেন শেয়ার মার্কেট, আপনার জমি জমা এবং বাড়ি, এই ধরনের ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট করা, এইখানে ওপেন করে দেওয়া উচিত ছিল। যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে। অথবা এই দুইটা স্ল্যাব দিতে পারে যে শেয়ার মার্কেট এবং বাড়ি ফ্ল্যাট নিলে 10% আর 5% ইন্ডাস্ট্রিকে। এতে কি আপনার বিশেষ করে আপনার যেই সব ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থানের সৃষ্টি হবে, বৈদেশিক মুদ্রা আমাদের আহরণ হবে, তার পাশাপাশি মনে করেন যে আপনার টাকাটা আমার দেশেই থাকলো, এবং এতে দেখা যাবে যে আমাদের যে বাজেটেরও এই ঘাটতিটা বড় ধরনের হবে না। অনেক কিছু প্লাস পয়েন্ট আছে। তা আমি মনে করি যে যারা এই মতবাদ দিচ্ছে, আমি কয়েকটা পত্রিকা দেখছি বিভিন্ন অর্থনীতিবিদদের বা দেয়, তবে কিন্তু কি করবেন আপনি যদি এইভাবে না দেন, তাহলে তো টাকাটা আপনার দেশে থাকতেছে না। তো আপনার তো বিকল্প পন্থা বাইর করতে, এই বিকল্প পন্থা সরকার চিন্তা ভাবনা করে কয়েক বছর পরেই কিন্তু এটা আবার দিচ্ছে, কিন্তু আগে ছিল না। আগে ছিল শুধু 19-এর 5টা বিতে যেই ধারা ছিল সেটা আপনার অর্ডিন্যান্স 1984-এর, সেই অর্ডিন্যান্সে ছিল যে আপনি শুধু ফ্ল্যাট বা অফিস কিনতে পারবেন, কিন্তু এখন জমির উপরেও দেওয়া হয়েছে, আপনার শেয়ার মার্কেটে দেওয়া হয়েছে। এতে শেয়ার মার্কেটও চাঙ্গা হবে। যারা মনে করো অঢেল টাকার মালিক, তারা টাকাটা বাহিরে পাচার করবে না যদি তাদের প্রদর্শন করে না থাকে। ব্ল্যাক মানিটা বিভিন্নভাবে হয়, হ্যাঁ, যেটা মনে করেন তা আপনার আয়ের সাথে মানে আপনার আয়ের সাথে ব্যয়ের কোনো সম্পর্ক নাই, সেটাও একটা অ্যাক্সেস মানি হয়ে যায়, তখনও সেটা আপনার অপ্রদর্শিত হিসাবে থেকে যায় অথবা আপনার ব্ল্যাক মানি হিসাবে পরিণত হয়। আপনার সাথে আমি একটু যোগ করতে চাচ্ছি যে অপ্রদর্শিত আইটি মূলত হচ্ছে আমরা ব্ল্যাক মানি বলছি, এটি কিন্তু অবৈধ কোনো আয় নয় না, অবৈধ আয়ও আছে এর মধ্যে। আপনি যেমন মনে করেন বিভিন্ন ধরনের ড্রাগ থাকতে পারে, গোল্ড স্মাগলিং থাকতে পারে, তারপরে চোরা কারবারি যারা আছে বাংলাদেশে আছে না, প্রচুর আছে। তো এদের তো টাকা, অনেক টাকা, কিন্তু ফাইলে কিন্তু সেই পরিমাণ টাকা নেই। কিন্তু তাহলে এই সুযোগটি কি যারা অবৈধ পন্থায় টাকা অর্জন করছে তাদেরকে কি উৎসাহিত করবে? না, উৎসাহিত করবে না। আবার না করলেও তো আপনি দেশে টাকাটা রাখতে পারতেছে না। তারপরে আপনি যেমন মনে করেন যে আপনি যে কর্মসংস্থানের সৃষ্টি করবেন, একটা ইন্ডাস্ট্রি যদি একটা লোক যদি অবৈধ টাকাটা যদি 10% টাকা দিয়ে, আমি এক্সাম্পল আপনার বলতেছি, যে 10% টাকা দিয়ে যদি সে লিগাল করে মনে করেন 50 কোটি টাকা, 50 কোটি টাকা দিয়ে সে যদি দুইটা ইন্ডাস্ট্রি, তাহলে এখানে যদি 60,000 লোক যদি প্রোভাইড হয়, তাহলে 60,000 লোকের কর্মসংস্থান হচ্ছে, টাকাটা আপনার দেশে থাকতেছে, জিডিপির গ্রোথ বাড়তেছে, তার পাশাপাশি সরকারের যে ঘাটতি জিনিসগুলি সেগুলি পূরণ হচ্ছে। তাহলে আপনি কোনটা বেছে নেবেন? এখন এইটার আগেই প্রথমে আপনার আমি বলছিলাম নীতি নৈতিকতা এবং আদর্শ, এর উপরে কোনো আইন হইতে পারে না, এইটা কোথাও লেখা থাকে না। কিন্তু সেইটা যদি একটা লোক মনে করে যে আমি নীতি বহির্ভূত কাজগুলি করতেছি, আমি এইটা থেকে বিরত থাকবো, আমি এটা আদর্শিক কাজ, এটা আমার করা উচিত মানুষের, জনগণের এবং পরকালের জন্য, তাইলে কিন্তু রাষ্ট্র সুন্দরভাবে চলবে। কালো টাকাটা বন্ধ করাটাই জরুরি, বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। জি জি, এবং টাকার সোর্সটা বন্ধ হলে উন্নত দেশে, জার্মানি তো কালো টাকা এখনো আইনটা আছে, বুঝছেন, জার্মানিতেও আছে, উন্নত রাষ্ট্র হওয়ার পর অন্যান্য রাষ্ট্রও কিন্তু এই আইনটা আছে, কিন্তু এখন কিভাবে প্রয়োগ হইতেছে সেটাই হলো দেখার বিষয়। একটি বিষয় জানতে চাচ্ছি যে আমাদের দেশে বর্তমানে রেজিস্টার্ড টিন হোল্ডার রয়েছে 5 মিলিয়নের একটু বেশি, কিন্তু প্রকৃতভাবে ট্যাক্স দিচ্ছে 2.2 মিলিয়ন রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী। ব্যক্তি শ্রেণী করদাতাদের কেন উৎসাহিত করা যাচ্ছে না কর দেবার জন্য? না, আপনি যে প্রায় 50 লক্ষের কাছাকাছি চলে আসছে, অবশ্য ঠিকই আছে, আপনার 45 থেকে 50 লক্ষ ইটিএন ধারী। তো এখন যারা কর দিতেছে, করের সংখ্যাও কিন্তু ওই যেটা বলছেন 2 মিলিয়ন হলে তো 20 লক্ষ, প্রায় 20 লক্ষ, 22 লক্ষ আর কি বলতেছে আর কি। হ্যাঁ, তো এই কাছাকাছি এরকমই চলে আসে ওইটাও। তো ওইখানে মনে করেন যেটা মিনিমাম ট্যাক্স হলো ঢাকা ইয়ের জন্য, ক্যাপিটাল সিটির জন্য এবং চিটাগাংয়ের জন্য, ওটা মিনিমাম 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। এই ধরনের মিলায় কিন্তু 22 লক্ষ ধরা হয়েছে। তো এখন মনে করেন যারা অনেকে আছে ইটিএন নাম্বার নিচ্ছে, হয়তো তার ইনকাম নাই, কিন্তু জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাধ্যতামূলক, তা নাহলে আপনার জমি রেজিস্ট্রি হবে না, সেক্ষেত্রে সে ইটিএন নাম্বারটা নিচ্ছে। কারো হয়তো ছেলে বিদেশে পড়াশোনার জন্য পাঠাবে, সে ভিসার জন্য ইটিএন নাম্বার চাইছে, তার ট্যাক্স ফাইল আছে কিনা, এটার জন্য ইটিএন নাম্বার দরকার, সে তখন ইটিএন নাম্বার ওপেন করছে। এই ধরনের কিছু আছে। আবার দেখা গেল যে কিছু ব্যবসা বাণিজ্যের জন্য করছে, হয়তো ব্যবসা হয় নাই, বন্ধ হয়ে গেছে, সেইগুলিও কিন্তু এখনও বন্ধ হয় নাই, যার কারণে ওই যে 50 লক্ষ যেটা বললেন সেটা। তো এই ক্ষেত্রে আরও নজরদারি পেতে বিভিন্ন, আপনি মনে করেন গত 2 বছর আগে আপনার নাইট ফ্র্যাঙ্ক নামে একটা ব্রিটিশ এনজিও, সেইখানে সার্ভে করে দেখেছে যে বাংলাদেশে আপনার মনে করেন যে 50,000 কোটি টাকার লোক সংখ্যা, প্রায় তাদের হিসাবে প্রায় 1,000-এর মতো, কিন্তু এনবিআর এর এগুলি কোনো
দিক নির্দেশনায়। 1000 কোটি টাকার মালিক বহুজন, কিন্তু মেইন ভ্যারিয়েন্সে সর্বোচ্চ আপনার 300 কোটি টাকা পর্যন্ত দেখানো আছে। তাইলে দেখা গেল এই জায়গায় যে বিরাট সম্পদ করের যে 10% যে সিস্টেমটা, 2 কোটি 30 লক্ষ বাদে যে টাকাটা দিতে হয়, প্রথম 5 কোটির জন্য আপনার 10%, তারপরে 5 কোটির জন্য 20%, এইভাবে যদি দিল, প্রচুর সম্পদের যে টাকাটার যে ঘাটতি, হ্যাঁ, সেই জন্যই কিন্তু আমাদের এই যে ট্যাক্সের অনেক ক্ষেত্রে দেখা যায় ট্যাক্স ফুলফিল হচ্ছে না। তো এই জিনিসগুলি সরকার যদি সুচারুরূপে আপনার খুব ভালোভাবে চেক দিতে পারে, এবং যাদের বড় বড় ব্যবসায়ী এখনও নেটের আওতায় নাই, তাদের খুঁজে খুঁজে বের করে যদি এই নেটের আওতায় আনতে পারে, তাহলে সরকারের এই বাজেট সাকসেস করা খুব একটা কঠিন হবে বলে আমি মনে করি না। শেয়ার বাজারে যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন, তাদের জন্য কি এই বাজেটে কোনো সুখবর রয়েছে? এইটাই মেইন সুখবর, আর অন্য কোনো কিছু নয়। তবে আমাদের প্রস্তাব ছিল যে আপনি মনে করেন যারা ওই যে আপনার শেয়ার হোল্ডার, আমরা স্টক মার্কেটে যারা ক্ষুদ্র শেয়ার হোল্ডার, যারা ব্যবসায়ী, তো আমরা যখন কোনো ডিভিডেন্ড পাই বছর শেষে, দেখা যায় 10% কেটে নেওয়া যায়। এটা আমি বলছিলাম যে এটা 5% করার জন্য, কেননা আপনার 3 পর্যায়ে এটা কাটা হয়। প্রথমে আপনি যখন অডিট হয় কোম্পানির, তখন কিন্তু একটা ট্যাক্স কাটা হয়, হ্যাঁ, তারপরে অডিটের পরেই হলো শেয়ার ডিস্ট্রিবিউট হয়, মানে আপনার ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটের সময় যে আমাদের সরাসরি ওই যে ক্ষুদ্র যারা আমরা শেয়ার হোল্ডার আছি, সেখান থেকে 10% কিন্তু ডাইরেক্ট কেটে নেওয়া হয়, ওইখান থেকে কেটে নেওয়া হয়। তারপরে আবার দেখা যায় যে আমার ফাইলের থেকেও আবার আরেকটা ট্যাক্স কাটা হয় যখন অ্যামাউন্টটা বেশি হয় আর কি। তো এখন মনে করেন এই জিনিসটারই একটু সরকার যদি নজরদারি, বলছিল এটা মোহিত সাহেব আগে যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, উনি বলছিলেন এই জিনিসটা আমাদের নজরে আছে, আমরা দেখব, কিন্তু আসলে বলার পরে কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় হয়ে ওঠে না, যার কারণে এই অবস্থা। তবে একটা সুখবর যে আপনার শেয়ার মার্কেটটা আমার ধারণা এইবার চাঙ্গা হবে, এই কারণে যে বিশেষ করে যে ব্ল্যাক মানিটা হোয়াইটের সম্ভাবনা দিচ্ছে 10% ইয়ে করে, প্রচুর লোক আছে যারা হয়তো শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করবে। আর ব্যাংকে তো এখন ইন্টারেস্ট কম, দেখা যাবে যে শেয়ার মার্কেটের উপরে মানুষ ঝুঁকে পড়েছে। এবছর বাজেটে আপনার কল রেটের উপরে, মোবাইলে কল রেটের উপরে অতিরিক্ত কর বসানো হয়েছে, যার ফলে মোবাইলের কল রেট বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে 100 টাকা 25%, 100 টাকার মধ্যে 25% সরকারের খাতে চলে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে মোবাইল ফোন অপারেটরদের অভিযোগ রয়েছে যে তাদের ইনকামের অর্ধেকের বেশি অংশ সরকারের খাতে, বিভিন্ন খাতে চলে যাচ্ছে সরকারের। এই বিষয়টি নিয়ে আপনি যদি বলতেন। না, এইটা ওনাদের অতিরিক্ত কথা, আমি এটাতে দ্বিমত পোষণ করতেছি। এই কারণে ওনারা যেই আমাদের যে কর কাটা হয় ওনাদের টাকা থেকে কাটা হয় না। আমি যখন মোবাইলে টাকা ভরি, ওনার কিন্তু অ্যাডভান্স টাকা দেওয়া হয়, তারপরে কিন্তু আমি কথা বলি। মনে করেন আমি 500 টাকার কল রিচার্জ করলাম মোবাইলে, তো 500 টাকা কল কিন্তু আমি টাকা দিয়ে আসলাম 500, উনি কিন্তু ক্যাশ গুনে নিলেন। আর উনার এই টাকাটা আমি 1 মাসে হোক 2 মাসে আমি আমার একটা টাইম লিমিট দেওয়া থাকে, 500 টাকা আমি 30 দিন ব্যবহার করতে পারবো। কিন্তু উনাদের এইখানে কোনো অপচয় হওয়ার কোনো সুযোগ নাই, বরং বিটিএসএল এর উনারা অনেক ধরনের টাকা উনারা পাবে। এটা নিয়ে মামলা হাইকোর্টের ঝুলন্ত অবস্থা আছে, কিছু রিকভারি হয়েছে, এটা আপনি ভালো করে জানেন। আর ওই যে 25% যেটা সরকার করছে, এটা হলো এই টাকাটা সরকার জনগণের কল্যাণে নিয়োজিত করবে, 1। 2 নম্বর, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। আর 25% ধরাতে আমি এটা দ্বিমত জানাই না, এটার পক্ষে আমি কেন। আপনি আননেসেসারি টেলিফোন করে ভাই কেমন আছেন, আপনি কি বাসায় আছেন নাকি, মানে আননেসেসারি কথা, আপনার অপ্রয়োজনীয় কথা। বিদেশে দেখবেন কিন্তু আপনার 2-3 মিনিটের বেশি, এবং আপনি নিশ্চয়ই ভালো করে জানেন যে আপনার 3 থেকে 4 মিনিট পরে কিন্তু রেডিয়েশন আপনার গায়ে ছড়াইতে থাকে এইটা। কিন্তু আমরা দেখা যায় যে এমন মানুষ যে অনেকেই আছি, আমি সবার কথা বলবো না, যখন কথা বলে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথাই বলতেছে। তাইলে সে যদি কথাই এত যদি বলে, তাহলে সরকারি কিছু ট্যাক্স দেয় যেটা জনগণের কল্যাণে এবং জনগণের, এবং এই টাকাটা সরাসরি যেন জনগণের কাজে নিয়ে যেতে হয়। বিশেষ করে কালভার্ট, তারপরে বড় ধরনের আপনার পাওয়ার প্লান্ট হইতে ছিল, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, এই ধরনের কাজে যেন নিয়োগ হয়, তাহলে এই মানুষ এই সুফলটা পাবে বলে আমি মনে করি। জি, তবে এই মোবাইল ফোনের উপর অতিরিক্ত, মোবাইল ফোন কল রেটের উপর অতিরিক্ত ট্যাক্স বসানো, এটি কি আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কি কোনো বাধা সৃষ্টি করবে? না, এইটা তো আপনি মনে করেন আপনি ব্যক্তিগতভাবে কথা বলে আপনি সরকারি ট্যাক্স দিতেছেন, কিন্তু আপনি যদি এখন যেমন মনে করেন আপনার 25 টাকা যদি কল বৃদ্ধি পায়, আপনার মনে করেন আপনার বাজেট 500 টাকা, তো এখন বৃদ্ধি পাওয়াতে আপনার মনে করেন 600 টাকা, আপনি কথা কমাই দেন, আননেসেসারি কথা দেন, বা আমি মনে করেন 500 টাকা আমার বাজেট মাসে মনে করেন, তাহলে সেইটা আমি 500 টাকার মধ্যে রাখলে আমার কথাটা একটু কমাইলে আমার চলে যেতেছে। তাহলে মনে করেন আমি এদিক দিয়ে গেইন করলাম, সরকারের যে টাকাটা সরকার নিল 25% কাইটা, সেই টাকাটা যদি সরকারি জনকল্যাণমূলক এবং সরকারি
সরকারের তো নিজস্ব কোনো ইনকাম নাই, সরকারের রাষ্ট্রের সম্পূর্ণ ইনকাম জনগণের করের টাকার উপর, রাষ্ট্র চলে জনগণের করের টাকা, এবং জনগণের সুফল দিতে হবে সেটা ওইভাবে যে জবাবদিহিতে থাকবে, স্বচ্ছতা থাকতে হবে, তারপরে অপচয় থাকতে পারবে না সেই টাকার মধ্যে, তাইলে মানুষ সুফল পাবে। ডক্টর নুরুল আজহার, আমি আজকের সর্বশেষ প্রশ্নে চলে যাচ্ছি। এই বছর বাজেটে যে বিভিন্ন খাতে প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছে, এই খাতগুলোতে প্রণোদনা দেওয়া কি যথার্থ ছিল কিনা? প্রণোদনা কিছু কিছু ক্ষেত্রে, যেমন ব্যাংকের ক্ষেত্রে প্রণোদনার পক্ষে আমি না, কারণ ব্যাংক সবসময় দেখা যায় আপনার ইকুইটি নাই, কিভাবে সে লোন দিল। অবশ্যই ব্যাংক আমি 5 লক্ষ টাকা নিতে যাব, আমাকে শোনায় সে যে বোর্ড মিটিংয়ে পাস হইতে হবে। আর যখন যে 50 কোটি টাকা, 100 কোটি, 200 টাকা এইরকম দেখেন হাজার হাজার কোটি টাকা মেরে তারা কানাডায় ভাগছে, আমেরিকা, অস্ট্রেলিয়াতে যে তারা বাড়ি করতেছে। তাহলে এই জিনিস স্বচ্ছতা আনতে হলে আপনার প্রথমে আপনার দেখতে হবে যে যেই ব্যাংকের আমাদের কোনো প্রয়োজন নাই সেই ব্যাংকে কেন প্রণোদনা দিব। সেইখানে তারা প্রণোদনা নিবে, কিন্তু তারা যে কোনো লোকের সেরা লোন দিয়ে তারা ভাগাভাগি করে নিয়ে নেবে, তারপর এইভাবে ব্যাংকে লুটপাট হবে, এটার পক্ষে আমি না। অতএব আমি মনে করি যে প্রণোদনা দিতে হলে সেখানে দিবে যেখানে জনগণ সুফল পাবে, বা মানে নিম্ন আয়ের বা অথবা আপনার মনে করেন যে আমাদের দেশে যে এখন 11% এখনও যে হতদরিদ্র আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা উচিত আমি মনে করি। কৃষিতে যে প্রণোদন আছে এটা আমি পক্ষে আছি, এটা ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে এবং এই 10 দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার মূল্যবান মতামত বা পরামর্শ থাকলে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদেরকে ইমেইল করতে পারেন এই ঠিকানায় l.orderatn@gmail.com। আগামী সপ্তাহে আইনের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।